This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, আজ শুরুতেই কয়েকটা কথা খুব পরিষ্কার করে আপনাদের বলে নেওয়া ভালো। আজ থেকে ঠিক করেছি দুর্নীতি নিয়ে কিছু তো আর বলবোই না, এরপর আর ওই তিলোত্তমাকে নিয়েও কিছু বলবো না, কারণ এগুলো কিছুই হয়নি বা ঘটেনি বলেই তো ধরে নিতে হবে। কোনো দুর্নীতি হয়নি, কোনো চাকরি চুরি হয়নি, কয়লা বালি গরু এই সমস্ত যা যা চুরি টুরির কথা ওগুলো ছেড়ে দিন। ধর্ষণ বা খুনের মতো ঘটনাগুলো কিচ্ছু ঘটেনি, কারণ যা ঘটেনি, যার কোনো এক্সিস্টেন্সই নেই, মানে অস্তিত্বই নেই, একমাত্র তারই তো কোনো প্রভাব নেই। এবার কোনো ঘটনার প্রভাব আছে কি নেই সেটা কীভাবে বোঝা যায় আপনারা জানেন। বোঝার একটা খুব সিম্পল বা সহজ উপায় আছে, ভোট। ভোটই হলো সেই লিটমাস টেস্ট। ভোটের ফলেই বোঝা যায় কিসের প্রভাব আছে আর কিসের প্রভাব নেই। আরও একটা জিনিস আছে জানেন তো, নেতারা তারাও কিন্তু ভোটের ফল দেখেই বোঝেন যে কোন ফর্মুলাটা খাটলো আর কোন ফর্মুলাটা খাটলো না। এই ভোটের রেজাল্ট থেকে কত কিছু বোঝা যায় ভাবুন তো একবার। তো যারা ভেবেছিলেন যে এ রাজ্যে শিক্ষা দুর্নীতি, তারপর ওই পুরসভায় নিয়োগ দুর্নীতি, তারপর রেশন দুর্নীতি বা সন্দেশখালি বা তারপর আরজি করের মতো ঘটনা, এই সমস্ত ঘটনার কোথাও না কোথাও গিয়ে প্রভাব পড়বে, তাদের ভুল প্রমাণ করতে পেরেছেন নেতারা। পেরেছেন এই উপনির্বাচনের রেজাল্টের জোরে, এবং একমাত্র নেতারাই জানেন ভোটার কি চায়, ভোটার কি ভাবে। দেখুন, প্রতিবাদ আন্দোলন সে যতই হোক, ভোটাররা যে দিনের শেষে পেশাদার প্রফেশনাল, এটা বোঝেন বলেই নেতারা এত নিশ্চিন্তে থাকেন। কোনো কিছুতেই তারা বিচলিত হন না, প্রভাবিত হন না। আজকের পর সেটা আরও ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে বলেই বলছি, দুর্নীতি বা তিলোত্তমা আর কোনো কথা বলবো না। যে বিষয়গুলো সত্যিই আছে, নেতারা যাদের অস্তিত্ব স্বীকার করেন, একমাত্র তার কথাই বলবো, কারণ সবার ওপর নেতাই সত্য, তাহার ওপর নাই। তাই নেতাদের মতামত মেনে সেই কথাগুলো আজকে বলবো, যে কথাগুলো জানেন না বললেই নয়। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, আজকে রাজ্যের 6 কেন্দ্রের উপনির্বাচনের রেজাল্ট বেরোলো। 6টা কেন্দ্রেই তৃণমূল জিতল, 6-6, একদম তুলে ছক্কা। এবার কার জোরে জিতলো, কিভাবে জিতলো, কিসের জন্য জিতলো, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। কারণ ফিরহাদ হাকিম, তিনি রাজ্যের পুরমন্ত্রী, কয়েকদিন আগেই তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া ভোটে জেতা যায় না। কখন বলেছিলেন? যখন মুর্শিদাবাদের ওই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দপ্তরটা নিয়ে অভিষেককে দিয়ে দেওয়া। তারপরেই তো ফিরহাদ পরিষ্কার করে দিয়েছিলেন যে ভোটে জেতার সহজ পাঠটা কী, তাই তো? এবার তারপরেই এবং বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে আগে জিতে দেখান, তারপর বলবেন। এবার পরিষ্কার ফিরহাদ হাকিমের কথা অনুযায়ী ভোটে জিততে প্রয়োজন একটাই মাত্র জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু কোচবিহারের সিতাইয়ের উপনির্বাচনে যিনি জিতলেন, হ্যাঁ, নিশ্চিতভাবেই তৃণমূলেরই। সেই সঙ্গীতারাই কি বলছেন? সিতাইয়ের নতুন বিধায়ক বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আছে বলেই তিনি জিতেছেন। তাহলে কি দাঁড়ালো? এবার দেখুন, এটার একটা মানে কোথাও দ্বন্দ্বমূলক ব্যাপার একটা মাঝখানে চলে আসতে পারে, যে কোনটা ঠিক, ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নাকি লক্ষ্মীর ভাণ্ডার? এবার এই লাগিয়ে দেওয়া বিষয়গুলো না, মানে দ্বন্দ্বমূলক বিষয়গুলো, এটা দুষ্টু লোকেরা খোঁজে। এর একটা সহজ সরল সমাধান তো রয়েছে, সূত্র। সেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ইকুয়াল টু লক্ষ্মীর ভাণ্ডার। সেটাই তো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করেছেন, তার চালু করা প্রকল্প সেটাই কার্যকরী হচ্ছে। সুতরাং রাজনীতিতে এই দুটো এই মুহূর্তে সমার্থক বাংলার রাজনীতিতে। এবার একটু গোটা ভারতের দিকে তাকিয়ে দেখুন। মহারাষ্ট্রে সেখানেও তো এরকম একটা প্রকল্প রয়েছে। এই যে বিজেপির জোট এইভাবে রমরম করে জিতে গেল, সেখানেও তো তার পেছনে কাজ করছে একটা এরকম প্রকল্প। মুখ্যমন্ত্রীর ওই মাঝি লড়কি বাহিন যোজনা, মাসে মাসে সেখানে মহিলাদের টাকা দেওয়া শুরু করেছিল একনাথ শিন্ডের সরকার। ভোটের ঠিক আগেই চালু করা সেই প্রকল্পের সুবিধাটাই তো এনডিএ পেয়েছে। মহারাষ্ট্রে তারা বিপুল মার্জিনে জিতেছে, 288-র মধ্যে 230টার মতো আসন পেয়ে গেছে। এবার দিকে এটা বাদ দিও, যেগুলোতে ভোট হয়ে গেছে, মধ্যপ্রদেশ বা কর্ণাটক, তাদের কথা ধরুন। এক জায়গায় শিবরাজ সিং তার নেতৃত্বাধীন বিজেপি সরকার, আরেক জায়গায় কংগ্রেসের সরকার, সীতারামাইয়া। এবার দুটো রাজ্যেই রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, এবং এই দুটো রাজ্যেই শাসক দল তার বেনিফিট পেয়েছে। এইটা যদি হয়, মানে আরও একটা আছে, মানে এবারের ভোটটা, লাস্ট ভোটটা, এটা তো যদি ধরেন ঝাড়খণ্ড, এই যে হেমন্ত সোরেন সরকারের কামব্যাক হলো, তার পেছনে আরও অনেক কিছু হয়তো কারণ থাকতে পারে, কিন্তু একটা নিশ্চিত কারণ যেটা ধরা গেছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মাইয়া যোজনার মতো প্রকল্পের আশীর্বাদ। তাহলে কি দাঁড়ালো? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক বা ঝাড়খণ্ড, প্রত্যেকটা রাজ্যেই এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো হাতে নগদ দেওয়ার প্রকল্প আছে, এবং তার আশীর্বাদ যারা দিচ্ছেন তারা পেয়েছেন। এবার কি দাঁড়ালো? এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাহলে এখানে তো বলা যাবে না যে প্রকল্প ইজ ইকুয়াল টু মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেখানেও এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প অত্যন্ত কার্যকরী এবং সফল। যেখানে নেই সেখানেও লক্ষ্মীর ভাণ্ডার একইভাবে সফল, মানে তার মতো প্রকল্পগুলো। মোদ্দা কথা, হাতে নগদের কোনো বিকল্প নেই। প্রকল্পের জন্য টাকা সে যেই দিক, মানুষ তাকে ভোট দিচ্ছে, অন্য কোনো দিকে তাকাচ্ছেই না। মানে অন্য দলের নেতাদের কথা ছেড়ে দিন, হয়তো এই ক্ষেত্রে যারা দিচ্ছেন সেই নেতাদের দিকেও তাকাচ্ছেন না। এইটা সম্ভবত, জানেন তো, আমার যেটা মনে হচ্ছে এই হুমায়ুন কবিরের মতো লোকজন মাঝে মধ্যে বুঝে ফেলেছিলেন। সেই জন্যেই তারা এই বারবার পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করে দিন, মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নিয়ে দিয়ে দিন, এরকম কথাটা বলছেন। বা কেউ কেউ মুখ ফসকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত বলে ফেলেছিলেন। রাজনীতিকদের কিন্তু মাথা ভীষণ দ্রুত চলে, তারা ভবিষ্যৎ দেখতে পান, অনেক দ্রুত এগিয়ে যান। এগুলো নিশ্চয়ই তারই ফল। আরেকটা জিনিসও মনে হচ্ছে, জানেন তো, ওই যে বললাম, মানুষ যে হাতে গরম কিছু দিচ্ছে, এই হাতে নিচ্ছে, এই হাতে দিচ্ছে, এর মানে কি? মানে ভোটাররা খুব পেশাদার হয়ে গেছে, প্রফেশনাল, ফুল প্রফেশনাল। যতই চারপাশে বিক্ষোভ প্রতিবাদ হোক, ভোটের লাইনে একবার গিয়ে দাঁড়ালে অধিকাংশ ভোটার কিন্তু ওই বললাম এই হাতে নিচ্ছেন, এই হাতে দিচ্ছেন। অতএব সবার ওপর নগদ সত্য ক্ষেত্রে, তাহার উপরে না এখনো বিশেষ কিছু আছে বলে তো মনে হচ্ছে না। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে, যারা পুরুষের থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের বড়দের চরণে আমার প্রণাম। What Mamata thinks today, rest of India thinks tomorrow. লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেছিলেন মমতা দি, তারপরে অনেকে এটাকে কপি করছেন, ভালো মানুষ পাচ্ছে, ভালো। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে।
তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দেখলেন তো, যে প্রশ্নটা তুললাম এই প্রশ্নটা যে উঠতে পারে এটা কিন্তু রাজনৈতিক নেতারা বুঝে যান। ফিরহাদ হাকিম বুঝে গেছেন। ওই বললাম, নেতাদের মাথা অত্যন্ত দ্রুত চলে এবং যার জন্য এই যে অন্যান্য জায়গায় এই প্রকল্পের সার্থকতার কথাই যে উঠবে এবং সেক্ষেত্রে আলটিমেটলি প্রকল্পটাই বড় এরকম একটা ব্যাপারে সে দাঁড়াবে, অর্থাৎ ওই হাতে গরম স্ট্র্যাটেজি, সেটা বুঝতে পেরেই উনি কী করলেন, গোটা দেশের যত এরকম প্রকল্প আছে সবগুলো ইজিক্যাল টু মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। ওই সেই গল্প ছিল না যে একজন একটা নতুন জিনিস বানিয়েছে, তো সে সেটা দেখিয়ে বলছিল আমেরিকান যে দেখেছো আমরা কত ছোট একটা যন্ত্র বানাতে পেরেছি, যে যন্ত্রটা এইটুকুনি একটা ফুটোর মধ্যে দিয়ে গলে চলে যাবে। তো সেইটা শুনে রাশিয়ানরা তারা আরও ছোট একটা যন্ত্র নিয়ে এলো, নিয়ে এসে বললো দেখেছো আমাদের যন্ত্রটা আরও কত ছোট জায়গার মধ্যে দিয়ে চলে যাবে। সব শেষে এলো চীনারা, তারা তো এমন একটা যন্ত্র নিয়ে এলো যেটা প্রায় চোখেই দেখা যায় না, বলে এটা ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে গলে যাবে। বাকি ছিল ভারতীয়, সে অত খাটাখাটনি না করে ওই চীনাদের যন্ত্রটা তুলে নিয়ে তার আগে মেড ইন ইন্ডিয়া ছাপ মেরে দিল। এই হচ্ছে সেই স্ট্র্যাটেজি। সমস্তটাই গোটা দেশে নির্বাচন জয়ের যাবতীয় মানে স্ট্র্যাটেজির একমাত্র পেটেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ফিরহাদ হাকিম সেটা পরিষ্কার করে দিলেন। দেখুন, সিতাইয়ের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী বলেছেন মহিলাদের ভোট তিনি বেশি পেয়েছেন। অস্বাভাবিক নয়, লোকসভা ভোটেও তো তাই হয়েছিল। পুরুষের তুলনায় সারা রাজ্যে মহিলা ভোট পড়েছিল বেশি। তৃণমূলের বিশাল জয়ের পেছনে মহিলাদের এই ঢেলে ভোট দেওয়াকে অন্যতম কারণ বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু লোকসভা ভোটের আগে তো আরজি করের ঘটনা ঘটেনি, উপনির্বাচনের আগে আরজি করের ঘটনা ঘটেছে। সেখানে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের মতো ঘটনা ঘটেছে, যে ঘটনার প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, যাদের মধ্যে মহিলার সংখ্যা প্রথম থেকেই বেশি ছিল। রাত দখলের ডাক মহিলারাই দিয়েছিলেন। 14ই আগস্ট শুধু কলকাতা নয়, সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ছবিগুলো তো এখনও মন থেকে মুছে যায়নি, নাকি গেছে? মুছে গেছে বলেই কি আরজি কর আন্দোলনটা উপনির্বাচনে কোনো দাগই কাটতে পারেনি? দেখুন, সবাই সেটাই বলবেন, সোজা সাপটা বিষয়গুলো বুঝে নি। সবাই তো সেটাই বলবেন, বলার জন্য যথেষ্ট উপাদান রাজনৈতিক নেতাদের হাতে কিন্তু আছে। 6টা আসনের মধ্যে ছিল নৈহাটি আর মেদিনীপুর, এই দুটো আসনেই শহুরে ভোটাররা আছেন। আর নৈহাটি অবস্থানগত দিক থেকে তো আরজি করে নির্যাতিতার বাড়ির একদম কাছাকাছি। নৈহাটিতেও তো আন্দোলনের ঢেউ দেখা গেছে। রাত দখল থেকে দ্রোহের আঁচ সেটা নৈহাটি শহরে দেখা গেছিল। এমনকি সেই মিছিল হামলা করে বানচাল করার চেষ্টা হয়েছে বলেও তো অভিযোগ উঠেছিল। সেই নৈহাটিতে 2021 সালের বিধানসভা ভোট আর গত লোকসভার রেজাল্টকেও ছাপিয়ে গেছে শাসক। নৈহাটিতে 2021-এ তৃণমূল জিতেছিল প্রায় 19,000 ভোটে। 24-এ ব্যারাকপুর লোকসভার মধ্যে নৈহাটিতে তৃণমূলের লিড ছিল 15,000-এর মতো, এবার সেটা 50,000-এ পৌঁছে গেল। মেদিনীপুরেও তো একই ছবি। 21-এর ভোটে জুন মালিয়া 24,000-এর কিছু বেশি ভোটে জিতেছিলেন। 24-এর লোকসভায় সেটা কমে 2,000-এ নেমেছিল। সেখানে এবার লিডটা গিয়ে দাঁড়ালো 33,000-এরও বেশিতে। আরও একটা ঘটনা ঘটল, এই দুটো কেন্দ্রেই শুধুমাত্র জামানত বাজেয়াপ্ত হলো বামেদের, যে বামেরা কোট আনকোট আরজি কর আন্দোলনের নেপথ্যে ছিল বলে নিশানা করেছিল তৃণমূলও। এবং তার ফলে এই আন্দোলনটা ভোটে কোনো প্রভাবই ফেলেনি, এটা বলার জন্য যথেষ্ট পরিমাণে রসদ রয়েছে তৃণমূলের হাতে। এই অবধি বিষয়টা খুব পরিষ্কার, সেটা তারা বলছে না। সেটা ধরে নিতে হবে তাহলে যে দেখুন, এর মাঝখানে কতগুলো বিষয় আছে। যে এটা উপনির্বাচন ছিল, উপনির্বাচনে যে 6টা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে 5টাই তৃণমূলের দখলে ছিল, একটা ছিল বিজেপির দখলে মাদারিহাট,
সেটা এবার তৃণমূল দখল করে নিচ্ছে। এবং লোকজন আপনারা যদি কথা বলে দেখেন, কারুর মনে কিন্তু তৃণমূল যেই 5টার মধ্যে অধিকাংশতেই জিতবে, অর্থাৎ যে 5টায় তারা জিতেছিল সেই 5টায় তারা হেরে যাবে, এরকম কিন্তু কারুর মনে হয়নি। কারুর মুখে শুনবেন না। লোকের আগ্রহ, জিজ্ঞাসা কী ছিল? 6-6 হবে, মানে বিজেপির হাতে যেটা রয়েছে সেটা ছিনিয়ে নিতে পারবে। ছিনিয়ে নিয়েছে, সেদিক থেকে পুরো ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও তার মানে ধরে নিতে হবে যে লোকজন এরকম ভাবনা চিন্তা করছিল, মানে এই আরজি কর বা এই রাত দখল আন্দোলন, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এগুলোর কোনো প্রভাবই এই ভোটে পড়ার কথাই ছিল না। বিষয়টা কি সেরকম? না, এটা বললে না সত্যের অপলাপ হবে। রাজনৈতিক নেতারা জানতেন যে এটা ভোটে প্রভাব ফেলতে পারে, এর একটা প্রভাব আছে, জনমানসের প্রভাব। সেটা এক্ষুনি এই ভোটে প্রভাব ফেলবে কিনা সেটা নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না। দেখুন, বিজেপি তারা এইটাকে নিয়ে বড় কোনো আন্দোলনে নামেনি বা এটাকে প্রচারের বিরাট কোনো হাতিয়ার করেনি। কংগ্রেস তারাও সবকটা কেন্দ্রে কিন্তু প্রার্থী দিয়েছিল, তারাও কোনো এরকম প্রচারের মানে বড় হাতিয়ার করেনি এই বিষয়টাকে। বামেরা করেছে, কিন্তু তাদের তো দেখলেন, এটা বলা আরও সুবিধা হয়ে গেল যে বামেদের শুধু রিজেক্ট করেনি, একই সঙ্গে এই আরজি করটাকে আরও বেশি করে রিজেক্ট করেছে। এই দুটোই তারা বলে দিতে পারেন নেতারা। কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে একটা যে মরিয়া চেষ্টা ছিল সব রাজনৈতিক দলের মধ্যে, যে এই আন্দোলনটাকে কোথাও গিয়ে ভুলিয়ে দাও, এই আন্দোলনটা যে কিচ্ছু হয়নি এটাকে গোড়ার থেকে সাফ করে দাও, এটা মানুষের মনে গেঁথে দাও, এটা কিছু হয়নি। কখনো সেটার গায়ে রাজনীতির রং দেওয়ার চেষ্টা হয়েছে, কখনো এই বিষয়টা যখনই এটা নেতিবাচক কিছু পাওয়া গেছে সেটা নিয়ে প্রচার হয়েছে। তার কারণ একটাই, রাজনৈতিক নেতারা কখনো চান না যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন হোক, অন্তত রাজনৈতিক দখলদারির বাইরে কোনো আন্দোলন হোক, সেটা তাদের জন্য সতর্ক বার্তা। দেখুন, ধরে নিচ্ছি যে যেটা তৃণমূল বলেছে, যেটা বিজেপিও বলেছে, যে বাম অতি বাম এরা নাকি ঢুকে এই আন্দোলনটাকে হাইজ্যাক করেছিল, মানুষকে ভুল বুঝিয়েছিল, বিপদচালিত করেছিল, সব মেনে নিলাম। 14 তারিখ তো কিছু মানুষ, একদিন ধরছি, একদিনের জন্যে হলেও স্বতঃস্ফূর্তভাবে নেমেছিলেন। তাহলে সেই মানুষগুলোর তো নামার পেছনে অন্য কোনো কারণ ছিল। তখন তো এত বেশিভাবে রাজনীতি বলে দাগিয়ে দেওয়া হয়নি। তাহলে সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদটাই হয়তো সমস্ত রাজনৈতিক দলের কাছে অশনি সংকেত ছিল। তাই জন্য সবাই হয়তো চেয়েছিলেন যে এইবারের ভোটটায় ওটার প্রভাব না পড়ুক, যার জন্য খেয়াল করে দেখবেন কোনো দলকেই সেইভাবে মরিয়া হয়ে প্রচার করতে দেখা যায়নি এই উপনির্বাচনগুলোয়। সবটাই একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, কোনোভাবেই যেন এই আরজি কর বা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনটা মান্যতা না পায়, লোকের মনে গেঁড়ে না বসে। কোন দল ভোটে জিতলো, কোন দল মসনদে দখল করলো, কি কত ভোটে জিতলো, কি পার্থক্য থাকলো, এই উদ্দেশ্য বিদেহ কোনোদিনই আমাদের ছিল না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল ন্যায় বিচার। আরজি করের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ, তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই যায়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই। জিকর ইস্যু তো নির্বাচনী ইস্যু নয়, বা নির্বাচনের জন্য আমরা আরজিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ, এটা ভুল ভাবা হবে। কিন্তু এটা ঠিক যে আরজিকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি। তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়।
কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। আরজি করের প্রভাব কি? আরজি কর তো আমার বিরুদ্ধে নয়, ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম। ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই, না, ওরাও যেটা চাইছে আমিও সেটা চাইছি। আজকে পার্থ ভৌমিক বা ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলে আপনারা দেখবেন অত্যন্ত রাজনৈতিকভাবে পরিণত বক্তব্য, ম্যাচিওর্ড বক্তব্য তারা, এবং তার মধ্যে বক্তব্যের মধ্যে একটা বেশ উদার ভাবও স্পষ্ট। আজকের দিনে দাঁড়িয়ে যখন এই আন্দোলনটার কোনো প্রভাব পড়েনি এবং এই আন্দোলনটা বিপদচালিত, এটা প্রতিষ্ঠা করা তাদের পক্ষেই ভোটের ফলাফল দেখিয়ে সহজ হয়ে গেছে, তখন তারা এই আন্দোলনটাকে কোথাও মান্যতা দিচ্ছেন। কোন জায়গাটায় মান্যতা দিচ্ছেন? ডাক্তারদের আন্দোলন। কোন জায়গায় মান্যতা দিচ্ছেন? ঘটনাটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষী ধরে ফেলেছে রাজ্য পুলিশ, ধরে ফেলেছিল কলকাতা পুলিশ। সরকারের কোনো দোষ নেই, পার্টির কোনো দোষ নেই। সুতরাং গোটা ঘটনায় তাদের বিরুদ্ধে কিচ্ছু নেই, এটা এখন তারা বলছেন। দেখুন, কোথাও গিয়ে কি তাদের মনে হয়নি যে কুলতলি বা ফালাকাটার মতো জায়গায় সেখানে ধর্ষণের ঘটনা ঘটার পর সেখানকার মানুষজন আরজি করের কথা তুলেছিলেন? মনে আছে? ফালাকাটায় অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলেছিলেন স্থানীয়রা। তারপর এক মহিলা বলেছিলেন আরজি করের মতো জায়গায় এক ডাক্তারের সাথে অন্যায় হলো, এইভাবে একটি মেয়েকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, কিন্তু কিছুই হলো না। এত আন্দোলন করে কী লাভ হলো? তাই জন্যে তারা হাতে আইন তুলে নিয়েছেন। দেখুন, আইন হাতে তুলে নেওয়াটা সমর্থনযোগ্য নয়। তা সত্ত্বেও বলছি, আরজি করের কোনো প্রভাবই যদি না থাকে তাহলে ফালাকাটা বা কুলতলিতে এইভাবে আরজি কর আন্দোলনের কথাটা উঠবে কেন? 2, আরজি কর আন্দোলনটা যদি প্রভাবহীনই হবে তাহলে সেই আন্দোলনের নেপথ্যে যারা ছিলেন তাদের বারবার তৃণমূল নেতারা এত নিশানা করেছেন কেন? আরজি করের আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ সম্প্রতি একটা বিতর্কে জড়িয়েছেন, একটা বিজ্ঞাপন সামনে এসছে, তার একটা সিনেমাও কদিন মধ্যে রিলিজ করবে। এবার সেই সিনেমার পোস্টার কিঞ্জল নিজেই শেয়ার করেছেন, তারপর নাকি প্রশ্ন তুলেছেন, এই হচ্ছে দ্রোহের নেতা? এটা সংগ্রাম না আপোষ, নাকি এই গোটা বিষয়টার পেছনে ছিল এইগুলোর প্রেক্ষাপট তৈরি করা, এগুলো এক ধরনের পাবলিসিটি? এই প্রস্তাব বা এই বক্তব্য তো তৃণমূলের তরফ থেকে এসছে। অনেকেরই মানে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে এ নিয়ে বিতর্কে। এবার এই দুটো বিষয়কে জড়িয়ে দেওয়া কেন? যারা এই প্রশ্নগুলো তুলছেন তারা কি জানতেন না যে কিঞ্জল অভিনেতা, দীর্ঘদিনের অভিনেতা এবং থিয়েটার করে উঠে এসছেন। এই আন্দোলনটায় জড়িয়ে পড়ার আগেই তিনি ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ বা সিনেমা বা সিরিয়াল সব জায়গায় পরিচিত মুখ। বরঞ্চ লোকজন দেখে অবাক হয়ে গেছিলেন যে উনি ডাক্তার, যখন এই গোটা ঘটনায় আন্দোলনের মধ্যে তার মুখকে দেখা গেছিল। ফলে যদি ডাক্তারিটা তার পেশা হয়, তার প্যারালাল একটা পেশা বা নেশা, একইভাবে প্রতিষ্ঠিত তিনি ওই ক্ষেত্রটাতে, অভিনয়ের ক্ষেত্রটাতেও, তার জন্য তো এই বিষয়গুলো তিনি পেতেই পারেন। কিন্তু কেন দেখে দেওয়া হচ্ছে? যাতে ভবিষ্যতে এই আন্দোলনের সঙ্গে বা কোনো রকম আন্দোলন, প্রতিবাদ আন্দোলনের সঙ্গে কেউ না জড়ান। এমন ভাব যেন কেউ যদি আপনি প্রতিবাদ করতে নামেন তাহলে আপনাকে আপনার যাবতীয় পেশা, নেশা সব ছেড়ে আপনাকে আন্দোলন করতে হবে, সারাক্ষণ আপনাকে চোখ দিয়ে জল ঝরিয়ে যেতে হবে, তবেই গিয়ে তিনি আন্দোলন করছেন এটা প্রমাণিত হবে। এক ধরনের চাপ আগের থেকে তৈরি করে দেওয়া। দেখুন, এটা কিন্তু কেউ বলছেন না, তৃণমূলের মধ্যেও অনেকেই রয়েছেন যারা অভিনয় করেন, অভিনেতা। তারা যখন ভোটে লড়েছেন তখন তো মানুষকে বলেছেন মানুষের হয়ে কাজ করবেন, মানুষের উপকার করবেন। 100% মানুষের জন্য জনপ্রতিনিধি হওয়া মানে মানুষের জন্য উৎসর্গীকৃত প্রাণ। মানুষ তাদের সেই বক্তব্যকে সমর্থন করেছে, তাদের ভোট দিয়েছে, তাদের জনপ্রতিনিধি করেছে। তারা কি করে আবার এখন গিয়ে ওইভাবে অভিনয় করছেন সিনেমায়, বিভিন্ন ভূমিকায়? এগুলো দেখে লোকের ওপর কী প্রভাব পড়বে কেউ বলছেন?
বলছেন না কিন্তু। আশফাকুল্লাহ নাইয়া এই আন্দোলনের এক নেতা, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন কিঞ্জল যখন এই আন্দোলনটা করছিলেন তখন কিন্তু তার কাছে অনেক অভিনয়ের প্রস্তাব এসেছিল, তিনি সেগুলোকে ছেড়েছিলেন। অর্থাৎ সচেতনভাবে সেই সময় আন্দোলনকে সময় দিচ্ছেন বলে তিনি অর্থত্যাগ করেছিলেন, স্বার্থত্যাগ করেছিলেন। এটা অবশ্য রাজনৈতিক নেতাদের ভালো লাগবে না, কারণ তারা প্রাকৃতিকভাবে কি কি ত্যাগ করেন সেটা ছাড়া আর কিছু ত্যাগ করেছেন বলে তো কেউ কখনো দেখেনি, তাই না? দেখুন, এই বিষয়গুলোর মধ্যে একটা জিনিসই লুকিয়ে আছে, মানুষকে বুঝিয়ে দেওয়া প্রতিবাদ করো না, প্রতিবাদ করলে প্রতিবাদটাকে যাতে গোড়ার থেকে উপড়ে দেওয়া যায় তার সমস্ত রকম চাপ তৈরি করে ফেলা হচ্ছে। কারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ রাজনৈতিক নেতারা কখনোই পছন্দ করেন না। একজন অভিনেতা হিসেবে আমি ডাক্তারি করার পাশাপাশি আমি একজন অভিনেতাও, থিয়েটার করেছি বহুদিন ধরে, মানে ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকেই থিয়েটার করি। এবং সেই জায়গায় অভিনেতা হিসেবে আমাকে যদি কেউ কোনো বিজ্ঞাপন বলুন, সিনেমা বলুন, সিরিজ বলুন, সিরিয়াল বলুন, যেখানে কাস্ট করবে আমি অভিনয় করব, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকারের জায়গা। এবং সেখানে আমি এটুকু বলতে পারি, আন্দোলনকে ইউজ করে কোনো রকম কিছু আমি করিনি, করবও না। এইগুলো আসলে এখন কেউ কেউ আপত্তি করছেন, তার অ্যাডিশনাল কারণটা এই যে অভিনেতা হলেও উনি এই দ্রোহের আন্দোলন, আরজি করার আন্দোলনে সামনে এসেছেন, ফলে আন্দোলনের লোক হিসেবে খানিকটা খাটো করার চেষ্টা করা বলে আমার মনে হচ্ছে। বিষয়টা সেটা নয়, যে কেউ মেডিকেল প্রফেশনের সাথে অন্য কোনো প্রফেশনে থাকতেই পারে, কিন্তু যেটা বিষয়বস্তু, তিলোত্তমার বিচারের নামে আন্দোলনের একাংশকে রাজনীতিকরণ করে যারা রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে চেয়ে সরকারকে কালিমালিপ্ত করতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। স্বাভাবিক, শান্তনু সেন অভিনয় নিয়ে কিছু বলতে পারেননি, কারণ তিনিও তো অভিনয় করেন। এবং খেয়াল করে দেখুন, এই গোটা আন্দোলনের সময় তিনিও কিন্তু আন্দোলনের পক্ষেই মুখ খুলেছিলেন, যার জন্য তাকে বিরাগভাজন হতে হয়েছিল। সে যাকে আবার আজকের দিনের গল্পটায় ফিরি, যে জায়গাটা আমাদের চোখ খুলে দেয়, যে জায়গাটা আমাদের চোখে ঠুলিও পড়ায়। ধরুন টেস্ট ম্যাচ হোক বা টি20, ছক্কা মারতে পারলে ব্যাটসম্যানের সবসময় আমোদ হয়। এই দ্রোহকালের রিভার্স সুইং সামলে ব্যাটে বলে করতে পারাটা কিন্তু চারটিখানি কথা না। কিন্তু তৃণমূল, তারা তো এমনিতেই ডাবল সেঞ্চুরি করা দল, তারপর আবার একটা ছক্কায় দর্শকের মনোরঞ্জনও হতে পারে। তারা জানে যে এতে ম্যাচের কোনো হেরফের হবে না, সেটাও ঠিক, কিন্তু এই নির্বাচনের ফল, তার মধ্যে তাদের একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশান আছে। দেখুন, 6টায় জিতে যাওয়ার পর কিন্তু সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে কোনো অস্বস্তিই থাকবে না। এবং এরপর দল, প্রশাসন এবং পুলিশকে রদবদল করার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার ভাবতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে না। তার কারণ, নিশ্চিত করে এই নামটা বললাম, কারণ হচ্ছে যে এই 6-6 পরিষ্কার করে দিল জয়ের চাবিকাঠি একজনেরই হাতে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তার ছবিতেই হোক বা তার তৈরি প্রকল্পেই হোক। দেখুন, এই স্ট্র্যাটেজি, এই বিষয়টা সব জায়গাতেই কিন্তু মানে একটা জিনিস না, অনেক রকম প্রভাব ফেলে। উপনির্বাচনটা পেনাল্টির মতো, মারলে গোল করলে বিশেষ কৃতিত্ব নেই, মিস করলে কৃতিত্ব। লোকে বলে যে দেখেছো গোলকিপারটা কীরকম বাঁচিয়ে দিল, কীরকম ভুল করতে বাধ্য করলো, এই ব্যাপারটা ব্যর্থতা, তখন যারা মিস করলো তাদের ব্যর্থতা। তৃণমূলের কিন্তু সেখানে পুরোটাই ওই 6-6 হয়ে গেছে, যেটা ছিল না সেটাও নিয়ে এসছে, তাদের বরঞ্চ লাভ। ফলে তারা যা করেছে এখন সব ঠিক। নাথিং সাকসিডস লাইক সাকসেস। সাফল্যের থেকে বড় ফলাফল আর কিছু নেই, সেটাই হয়েছে। ঠিক সেরকমই দেখুন, লোকসভায় বিজেপিরও ডাবল সেঞ্চুরি, তারা মোদি ক্ষমতায় রয়েছেন। এই বিভিন্ন জায়গায় যে ভোটগুলো হতো তাতে তার কোনো হেরফের হচ্ছিল না, কিন্তু মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয়ের পর সংসদের হিসেব নিকেশটা কিন্তু আগের মতো থাকছে না।
দেখুন কতগুলো জিনিস হলো। কংগ্রেসের সেঞ্চুরি মিস হয়ে গেল। লোকসভা ভোটে কংগ্রেস ছিল 99, তারপর নির্দল সাংসদ বিশাল প্যাটেল কংগ্রেসে যোগ দিয়ে দেন। তিনি কংগ্রেসেরই ছিলেন কিন্তু টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। পাটিল ফেরায় কংগ্রেস সেঞ্চুরি স্পর্শ করে। কিন্তু মহারাষ্ট্রে কংগ্রেসের শক্ত ঘাঁটি নামদের ছিনিয়ে নিয়েছে বিজেপি, ফলে কংগ্রেস তারা কিন্তু আবার 99। কিন্তু সেঞ্চুরি মিস করেও কংগ্রেস কর্মীদের কষ্ট নেই। আজকের যা খারাপ লাগছে সেটা আগামী সপ্তাহে কেটে যাবে, কারণ ওই 100 এটা তো জাস্ট একটা সংখ্যা। 99 থাকলেও তাদের যা প্রভাব 100 থাকলেও তাই হতো। শুধু 3 অঙ্কে পৌঁছেছেন, এই একটা স্যাটিসফ্যাকশান থাকতো, কিন্তু তাদের স্যাটিসফ্যাকশানটা সেই জায়গাটা পূরণ হয়ে গেছে। আক্ষেপ যেটুকুনি হতে পারত সেটুকুনি পূরণ হয়ে গেছে, কারণ কেরালার ওয়েনার থেকে বিপুল ভোটে জিতে সংসদে প্রবেশ করছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার একই সঙ্গে তারা ভাববেন জোড়া ফলা রাহুল প্রিয়াঙ্কা জুটি, তারা একদম মোদিকে নাজেহাল করে দেবেন। এই আশাতেই এখন নিশ্চিতভাবে কংগ্রেস কর্মীরা বুক বাঁধছেন। वायनाड की जनता को धन्यवाद देना चाहूँगी कि मुझे इस तरह से उन्होंने जिताया, इतना प्यार दिया, और मैं उनको आश्वासन देना चाहती हूँ कि पूरी तरह से अपनी जिम्मेदारी निभाऊंगी, उनकी आवाज़ बनूंगी, उनके लिए लड़ूंगी। धन्यवाद। देखिए, पहले तो गुड न्यूज़ कि प्रियंका जी जो है अब लोकसभा में दिखेंगी। हमें एक लैंडस्लाइड विक्ट्री दिखती है वायनाड में। अभी प्रियंका संसद में आने की तैयारी करेंगे, तो उसके बाद मेरा भी समय आएगा, जब भी आएगा देखेंगे, पर जब जनता चाहेगी वही आगे होगा। দেখুন শুধু প্রিয়াঙ্কা ঢুকছেন না, তার স্বামী রবার্ট ভাদ্রাও ঘুরিয়ে ফিরিয়ে রাজনীতিতে মাথা গলানোর ইচ্ছে প্রকাশ করে দিয়েছেন। অবশ্য তিনি ময়দানে নামলে আমি নিশ্চিত বিজেপির মন্দ লাগবে না, জানেন তো, কারণ বিজেপির ভোট ম্যানেজাররা মনে করেন রবার্ট ভাদ্রা গান্ধীদের পা, সেখানে ল্যাং মারতে পারলে গান্ধীদের ব্যালেন্সটাই পুরো নড়বড়ে হয়ে যাবে, মুখ থুবড়ে পড়ার চান্স থাকবে। আবার গান্ধীরা হচ্ছে কংগ্রেসের মাথা, গান্ধীদের ব্যালেন্স বিগড়লে কংগ্রেসের মাথা বিগড়ে যাবে। গান্ধীদের 3টে মাথাই অবশ্য এবার সংসদে প্রবেশ করে গেল। খেয়াল করে দেখুন, লোকসভায় রাহুল প্রিয়াঙ্কা, ওই বললাম জোড়া ফলা, আর রাজ্যসভায় সোনিয়া, আর তারপর রাহুল গান্ধী বিরোধী দল নেতা। কিন্তু জুন মাসের 99 আর নভেম্বর মাসের 99 কি এক? ওই বললাম লাই ড্যাম লাই দেন কাম স্ট্যাটিস্টিক্স। মিথ্যে, আরও বড় মিথ্যে, তার থেকেও বড় মিথ্যে হচ্ছে পরিসংখ্যান। এই যে নম্বরগুলো বললাম, এগুলো তো ভোটের পরিসংখ্যানই, কিন্তু একই পরিসংখ্যান সেটা যেখানে কংগ্রেসের আনন্দ বাড়াচ্ছে, সেই একই পরিসংখ্যান সেটা তো বিজেপিকেও আনন্দ দিচ্ছে। খেয়াল করে দেখুন, কেন বলছি যে ওই দুটো 99 সমান কিনা, আগের 99 আর এই নভেম্বরের 99। ওয়েনার বাদ দিলে গোটা দেশে কংগ্রেস তো শুধুই হেরেছে, এবং পরিষ্কার হয়ে গেছে এককভাবে কংগ্রেস যেখানে যেখানে বিজেপির সঙ্গে লড়তে গেছে তারা হারবে, এটাই এখন সত্য হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সম্মুখ সমরে এখনও বিজেপির সামনে কংগ্রেস নো ম্যাচ। দেখুন, জাতীয় রাজনীতির ক্ষেত্রে সবসময় জোট জিতলো, এবারও হয়তো বিজেপিকে দুটো দলের ওপর নির্ভর করতে হচ্ছে সরকার গড়ার জন্য, কিন্তু তারপরেও সবসময় একটা দল কিন্তু ওই ড্রাইভারের সিটে বসে, সেটা বড় দল হতে হয়, সেটা কখনো বিজেপি কখনো কংগ্রেস, এটাই তো আমাদের দেশ দেখেছে। সেটা না হলে কিন্তু নড়বড়ে হয় সব কিছু। সেই জায়গায় বিজেপিকে অনেক নিশ্চিন্ত করে দিচ্ছে কংগ্রেসের এই ফলাফল। প্রিয়াঙ্কার যাওয়া নিয়ে যত আনন্দ মেতে থাকবেন কংগ্রেসিরা, তত বিজেপির সুবিধে। দেখুন, ঝাড়খণ্ডে ইন্ডিয়া ঐক্য জিতেছে, ঠিক কংগ্রেস কোথায়? সেখানে 3 নম্বর দল। তার ফল কি? একটা জিনিসই তো পরিষ্কার হয়ে যাচ্ছে, বিজেপির সঙ্গে ওই বললাম 1-1-এ কংগ্রেস পর্যদস্ত। বিজেপিকে কারা বেগ দিচ্ছে? আঞ্চলিক দল। বিজেপিকে ঝাড়খণ্ডে হারিয়েছে তো আঞ্চলিক দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ড ছোট রাজ্য, মহারাষ্ট্রের বিপুল জয়ের পর ঝাড়খণ্ডের হাড়ের জ্বালাটা হয়তো বিজেপির চামড়ায় তেমন ফোসকা ফেলবে না, কারণ ওটা ছিলই তো তাদের, এটা তো ঝাড়খণ্ড মুক্তি মোর্চারই ছিল। কিন্তু
যে ন্যারেটিভটা হেরে গেল সেটার কি হবে? সংসদে দাঁড়িয়ে প্রথম আওয়াজটা তুলেছিলেন বিজেপির নিশিকান্ত দুবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মালদা মুর্শিদাবাদ দিয়ে ঢুকে বিহার আর ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার জনবিন্যাস বদলে দিচ্ছে। আর তারপর ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে লাগাতার বিজেপি নেতারা এই কথাটা বলে এসেছিলেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করে দিয়েছেন যে বাংলাদেশি ঝাড়খণ্ডের মহিলাকে বিয়ে করবে তাদের সন্তান আদিবাসী অধিকার পাবে না। বিজেপির স্লোগানও ছিল রোটি মাটি বেটি, মানে কর্মসংস্থান। অনুপ্রবেশের কারণে আদিবাসীদের ভিটে ছাড়া হওয়ার ভয়, এবং বেটি মানে অনুপ্রবেশকারীর হাত থেকে বেটি বা ঘরের মেয়েকে রক্ষা করার তাগিদ। বিজেপি বলল বেটি, ঝাড়খণ্ডের মানুষ শুনলেন বেটা। তাদের নিশ্চয়ই মনে পড়ে গেছিল যে দুর্নীতির অভিযোগে তাদেরই একজন আদিবাসী নেতা হেমন্ত সোরেনের এই জেল খাটার কথাটা। এবার বাকিটা কী হচ্ছে তার তো ম্যাচে স্কোরবোর্ড বলে দিচ্ছে। দেখুন, দুটো জিনিস পাশাপাশি যদি রাখেন, লাভ ক্ষতির অঙ্কটা তো বিভিন্নভাবে হয়। বিজেপির একদিকে বিরাট লাভ, ওই বিজেপির সরকারে থাকাটা এই নভেম্বরের এই নির্বাচনের আগে ঠিক যেরকমভাবে ছিল তার থেকে এবার আরও অনেক শক্তপোক্ত হয়ে দাঁড়ালো। তার কারণ মহারাষ্ট্রের জয়টা। মহারাষ্ট্রে বিজেপি যেভাবে জিতেছে এবং টানা 90-এর পর থেকে এভাবে 3 বার তারাই নিজেদের সাফল্যের ধারাটা বজায় রাখলো, এটা তাদের কনফিডেন্স দেবে। মহারাষ্ট্রে জেতা মানে অন্তত মহারাষ্ট্রে এতগুলো দল ছিল, অন্যান্য জায়গায় দেখবেন 2টো দল বা খুব বেশি হলে 3টে দল, তারা মোটামুটি প্রভাব বিস্তার করার জায়গা থেকে। মহারাষ্ট্রে এরকম 5-6খানা দল রয়েছে। মহারাষ্ট্রের ক্যারেক্টার হচ্ছে এক একটা জায়গায় এক একটা দলের কিন্তু সলিড প্রভাব, তারাই সেখানে শক্তি, তারাই সেখানে নির্ধারক। এবার এরকম একটা জটিল পরিস্থিতির থেকে মহারাষ্ট্রকে বার করে নিয়ে আসাটা মানে সেখানে বিজেপি স্ট্র্যাটেজি কাজ করেছে। এই জায়গাটা বিজেপিকে অনেক বুস্ট দেবে গোটা দেশে। কিন্তু যে জিনিসটা বিজেপি ঝাড়খণ্ডে বলেছিল, আমাদের চিন্তা তো আমাদের রাজ্যটা নিয়ে, বিজেপি সেই ন্যারেটিভই তো এ রাজ্যেও ব্যবহার করেছে। দেখুন, সেইটা ওই যে কথাগুলো ওখানে বিজেপি বলেছিল, অর্থাৎ নিশিকান্ত দুবেদের যে ন্যারেটিভ, সেটা তো ওখানে গিয়ে ধাক্কা খেয়ে গেছে ঝাড়খণ্ডে গিয়ে। তাহলে এখানে ওই অনুপ্রবেশের ইস্যুটাকে নিয়ে বিজেপি কি আর লড়াই করবে? খেয়াল করে দেখুন, এভাবে এই 2015-এ বিজেপির গোরক্ষার লাভ জিহাদের ন্যারেটিভটা একেবারে ঘেটে গেছিল, ফল দেয়নি। কিন্তু বিজেপি সেই ন্যারেটিভ ছাড়েনি, হালও ছাড়েনি। 2017-এ ওই একই স্লোগান আউড়েই কিন্তু উত্তরপ্রদেশটাকে ভাসিয়ে নিয়ে গেছিল বিজেপি। মানে বিজেপির রোটি মাটি বেটি স্লোগান আগামী বছর বিহারেও শোনা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ওই নিশিকান্তের প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের মানচিত্রে বিহারও ছিল, আর হ্যাঁ পশ্চিমবঙ্গও ছিল। মানে পশ্চিমবঙ্গেও তারা ওই অনুপ্রবেশের তত্ত্ব থেকে সরবে না। পশ্চিমবঙ্গেও একটা গুলশান কলোনি এর মধ্যে আবিষ্কার হয়ে গেছে, সেখানে প্রায় 2 লাখ মানুষের বাস, খাতায় কলমে না, একদম পুরো পুরসভার হিসেবেই। ভোটার হিসেবে কিন্তু মাত্র 3000 ভোটার। 2 লাখের মধ্যে 3000 ভোটার, তাহলে বাকিরা কারা? এই প্রশ্নটা কিন্তু বিজেপির প্রচারের সঙ্গে অদ্ভুতভাবে খাপ খেয়ে যায়। কিন্তু গুলশান কলোনির রহস্য বেঁধে গিয়ে বাংলার সংবাদ মাধ্যমকে যতটা সচেষ্ট দেখিয়েছে না, বঙ্গ বিজেপি নেতাদের কিন্তু তত্ত্বটা দেখায়নি, জানেন তো। এইটা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, বেআইনি নির্মাণ নিয়ে অফিসিয়াল অভিযোগটা বিজেপি করেছে, কিন্তু আন্দোলনটা যে করতে হয় সেটা বোধহয় ভুলে গেছে। এবার এই অনীহা নিয়ে বাংলার মানচিত্রে রং বদল করাটা একটু বাড়াবাড়ি রকমের স্বপ্ন দেখা। আরজিকর আন্দোলনের সময়টা আন্দোলন হয়েছিল, কিন্তু সেটাতে থেকে বিজেপি নিজেদের সরিয়ে রেখেছিল। ধরে যাক তারাও ওই তৃণমূলের সাথে সহমত ছিল, ওটার পেছনে বাম অতিবামরা রয়েছে।
প্রাথমিকভাবে হয়তো মনে করেছিল এটার গায়ে পলিটিক্যাল কালার না লাগানোই ভালো, কিন্তু আখেরে ব্যাপারটা তো তাই হলো, ওই আন্দোলনের পার্ট তারা ছিল না। এবার একইভাবে এই গুলশান কলোনি নিয়ে লড়াইটা শুরু করে বিষয়টা উত্থাপন করে তাদের সেই প্রাসঙ্গিক ভূমিকাটা দেখা যাচ্ছে না। দেখুন, মানচিত্রের প্রসঙ্গই যখন উঠেছে, তাহলে এই ভোট মানচিত্র নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দেখা যাক কি দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের ওই বিহার লাগোয়া এলাকাগুলোতে বিজেপি জিতেছে, আর পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলোতে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। তার মানে বিহারে গেরুয়া হাওয়াই বয়ে চলেছে। বিহারের 4টি বিধানসভার উপনির্বাচনেও এনডিএ জোট জিতেছে। 25-এ লালু তেজস্বীর দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে নিশ্চিত থাকতে পারেন ঝাড়খণ্ড থেকে গেরুয়া রং চুইয়ে জঙ্গলমহলে মিশবে না। এমনকি উত্তরবঙ্গ লাগোয়া এলাকাগুলোতেও বিজেপি কিন্তু জেতেনি, আর উত্তরবঙ্গের যে আসনটা যেটা বিজেপির ছিল সেটা তো এবার তৃণমূল নিজেরাই জিতে নিয়েছে। তার মানে বুঝতে পারছেন, হেমন্ত সোরেন শুধু নিজে জেতেননি, বাংলার জন্য একটা সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছেন। হয়তো তাই তৃণমূল কংগ্রেস প্রকাশ্যেই সোরেনকে ধন্যবাদ জানাচ্ছে, যদিও অতীতে যতই সোরেন তাদের জন্য অপেক্ষা না করুন বা তাদের রাস্তায় না হাঁটুন। নিশ্চিতভাবে সোরেন সাহেবকে ধন্যবাদ জানি যে এখনো মানুষ ওদের ওপর বিশ্বাস রেখেছে। ঝাড়খণ্ডে বাংলাদেশি বলে হাওয়া গরম করতে চেয়েছিল, এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানের বিভাজন করতে চেয়েছিল, কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ, সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি, তাই সেখানটায় আমরা জিতলাম। দেখুন, শুধু ভোটের হিসেব না, আরেকটা হিসেবেও তো ঝাড়খণ্ড বাংলাকে নিশ্চিন্ত করেছে। ওই যেটা বলছিলাম, গোটা দেশের যে কটা জায়গায় ভোট টোট হয়েছে তার থেকে একটা ট্রেন্ড তো খুব পরিষ্কার। 1:1-এ কংগ্রেস বিজেপির সামনে দাঁড়াতে পারছে না। বিজেপির একমাত্র প্রতিপক্ষ আঞ্চলিক দল, ঝাড়খণ্ডে আঞ্চলিক দলই জিতেছে। 26-এ বাংলা নির্বাচন, সেখানেও তো আঞ্চলিক দলই আছে, এবং আঞ্চলিক দলগুলোর মধ্যে সেই অর্থে প্রবল শক্তিশালী হচ্ছে তৃণমূল। ফলে নিশ্চিন্ত থাকার আরও একটা কারণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রয়েছে ওই 2026 নিয়ে। এবার এই নিশ্চিন্ত ভাব কাটাতে এখানকার বিজেপি নেতৃত্ব কীভাবে সচেষ্ট হবে, এবার তাদের সেটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এই স্ট্র্যাটেজিটা খুব বড় জিনিস, জানেন তো। এই যে সকাল 9টার থেকে যখন ট্রেন্ডগুলো সামনে আসছে, তারপর থেকে তো 12 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো দোষারোপ শোনা যায়নি। হরিয়ানায় হারের পর কংগ্রেসের একাংশ ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল, কারণ লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছিল, কিন্তু আজকের স্কোর কার্ড দেখে তো তা বলার উপায় নেই। রাহুল গান্ধীর জাত গণনার দাবি মহারাষ্ট্রে দাগ কাটেনি, এমনকি লোভনীয় নির্বাচনী প্রতিশ্রুতিতেও মহারাষ্ট্রের মানুষ কান দেয়নি। এমনকি 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সেখানেও তো কংগ্রেস 16টা আসনে জিতেছে। 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় কংগ্রেস 16টা আসনে জিতেছে। ভদ্রলোকের এক কথা বলে ভাবতে পারেন, কিন্তু দুটোর তুল্যমূল্য বিচার করে দেখতে পাচ্ছেন কি অবস্থা। দেখুন, যদি স্ট্রাইক রেট হিসেবে দেখেন, বিজেপির স্ট্রাইক রেট প্রায় 85% বেশি। কীভাবে সম্ভব হলো সেটা বোধহয় ব্যাখ্যা করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্লোগান, এক হ্যায় তো সেফ হ্যায়। দেখুন, এই এক হ্যায় এটা বিজেপির ক্ষেত্রে ওখানে সত্যি, তার কারণ বিজেপি তাদের নিজেদের জায়গাটা এক রেখেছে। মাঝখানে একটু দলের ভেতরেও দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে হয়তো এগুলো তো ইগোর লড়াই বিভিন্ন রকম ছিল আর কি। এই ভোটের ক্ষেত্রে সে সমস্ত কোনো কিছুতে ছিল না। দেবেন্দ্র ফডনবিস তিনি ঠান্ডা মাথায় নিজের স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগিয়ে গেছেন। এবার তার ফল কি? প্রতিপক্ষ প্রত্যেকটা দলই কিন্তু আর এক থাকতে পারেনি, ভেঙে দুটুকরো হয়ে গেছে। খেয়াল করে দেখুন, শরদ পাওয়ারের এনসিপি ভেঙে দুটুকরো হয়ে গেছে, উদ্ধব ঠাকরে শিবসেনা ভেঙে দুটুকরো হয়ে গেছে,
এবার তার থেকেই ভাঙা অংশগুলো যেগুলো বিজেপির সঙ্গে এসছে, বিজেপির সঙ্গে এক হয়েছে, তারাই ভোটে অনেক বেশি সাফল্য পেয়েছে। এবং ভাবতে পারেন মানে অন্যান্যরা যে পরিমাণ আসন পেয়েছে, মানে নির্দল এবং অন্যান্য, তার থেকে এই উদ্ধবপন্থী শিবসেনা বা কংগ্রেস এদের সবার আসন সংখ্যা কম ব্যক্তিগতভাবে, মানে ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ গোটা জায়গাটায় মহারাষ্ট্রে তারা নিজেদের যে স্লোগান, নরেন্দ্র মোদীর যে স্লোগান, সেটারই সফল বাস্তবায়ন করে দেখিয়েছে बीजेपी। आज महाराष्ट्र में विकासवाद की जीत हुई है। महाराष्ट्र में सुशासन की जीत हुई है। महाराष्ट्र में सच्चे सामाजिक न्याय की विजय हुई है। और साथियों, आज महाराष्ट्र में झूठ, छल, फरेब बुरी तरह हारा है। महाराष्ट्रे অনেক টাকার ব্যাপার, কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে। অত টাকা দিল্লির থেকে নিয়ে গেল একজন নেতা, তারপরে তার নামে কোনো কেস হলো না, তখন ইডি ঘুমিয়ে পড়েছিল। ক্যাশ টাকা, অত কোটি টাকা ক্যাশ পাওয়ার পরেও কোনো ইডির কেস পায় না। যে শিবসেনা 30 বছর ধরে আমাদের সঙ্গে ছিল, তাদেরকে বড় ভাইয়ের গুরুত্ব দিয়েছিলাম। একসময় তাদের মুখ্যমন্ত্রী ছিল, তো তাদের সঙ্গে পরবর্তীকালে আলাদা লড়লাম আমরা। তারপরে তখনও আমরা এগিয়েছিলাম, একসঙ্গে লড়েও আমরা এগিয়েছিলাম। তারা বিশ্বাসঘাতকতা করেছিল আমাদের সঙ্গে। তো যাদের সঙ্গে শত্রুতা করে যে জন্ম থেকে তাদের সঙ্গে হাত মিলিয়ে কেবল ক্ষমতার জন্য চলে গেছিল, তো স্বাভাবিকভাবে আমাদের পার্টিরও মনে করেছে যে মানুষ যেটা চেয়েছিলেন সেটা হয়নি, মানুষের ইচ্ছাকে আমরা পুরো করেছিলাম। তাই শিবসেনা দুখণ্ড হয়ে আমাদের সঙ্গে এসেছিল। আর যেটা এসছে ওটাই যে আসল শিবসেনা নির্বাচনের প্রমাণ হয়ে গেছে। তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন, বটেঙ্গে তো কাটেঙ্গের মতন তত্ত্ব। মোদিজি বলছে এক হয় তো সে পাই, মানে সব হিন্দু এক হও তাহলে তোমরা বাঁচবে। অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক কাট্টা করে ভোট সংগ্রহ করার মোদি এবং যোগী, সেই সঙ্গে বিজেপি এবং আরএসএসের এই যে একটা সক্রিয়তা, তার ফলাফল বিজেপির পক্ষে গেছে। আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে, ঝাড়খণ্ডেও তাই করেছে। দেখুন, ফিরহাদ হাকিম কিন্তু ধর্মীয় মেরুকরণের কথা বললেন না। কেন? কারণ ওটাই তার বিরুদ্ধে বিজেপির হাতিয়ার। তিনি ওই প্রসঙ্গে তাই যেতে চান না। আর একই ইস্যুতে শুভেন্দু অধিকারীর হাসিটা দেখলেন। 2014-এ কংগ্রেস হারার পর বীরাপ্পা মৈলি একটা পোস্টমর্টেম করেছিলেন এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় হিন্দুরা কংগ্রেসকে সংখ্যালঘুদের পার্টি বলে মনে করে। আর তারপর 2019 পর্যন্ত রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে ঘুরেছেন। 2017-র গুজরাট নির্বাচনের সময় তো নিজের নাম গোত্র পর্যন্ত বলে দিয়েছিলেন। মানে কোথাও গিয়ে বিজেপির ময়দানে গিয়ে তিনি খেলা শুরু করেছিলেন। বাট অন্যের ময়দানে গিয়ে খেলা না সবসময় অসুবিধের, লাভ তো হয়ই না। 24-এ আবার ধর্ম ছেড়ে জাতে মন দিয়েছেন রাহুল, তাতে খানিকটা সাফল্য পেয়েছিলেন লোকসভা নির্বাচনে, কিন্তু পাশাপাশি লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটের 72%টাও তো কংগ্রেসের ঝুলিতে গেছে। তা অক্ষুণ্ণ রেখে বিজেপির ভোট ব্যাংকে ফাটল ধরাতে চান রাহুল গান্ধী। তাই হিন্দু সমাজের বৈষম্যের দিকটাই তিনি আলোকিত করতে চান, তুলে ধরতে চান। তাই তো জাত গণনার দাবি। প্রত্যেকটার পেছনে তো একটা জাতপাত ভাগাভাগি, ওই মেন জায়গা কিন্তু ওই দুটোই, এক হ্যাঁ তো সেফ হ্যাঁ, বটেঙ্গে তো কাটেঙ্গে, এটা সবাই বোঝেন আর কি। এবার কে এক থাকতে পারছে আর কে বেটে যাচ্ছে, তার উপরেই কে কেটে যাবে সেটা নির্ভর করছে। লোকসভা নির্বাচন থেকে যারা জাতীয় রাজনীতিতে নজর রাখছেন তারা একটা ট্রেন্ড লক্ষ্য করেছেন। হরিয়ানায় অজাট হিন্দু ভোট একজোট করে জিতেছে বিজেপি। জম্মু কাশ্মীরের হিন্দু প্রভাবিত আসনগুলোতে কংগ্রেস জিততে পারেনি। এবার
40% সংখ্যালঘু ভোট যেখানে, সেই ওয়েনারে কংগ্রেস উজ্জ্বল। কর্ণাটকে কয়েকটা আসন বেরিয়ে গেছে, কিন্তু বাকি দেশে একই প্রবণতা। হয়তো সেটা দেখেই শুভেন্দু অধিকারী আনন্দিত হচ্ছেন। মানে এরকম মেরুকরণ যদি মহারাষ্ট্রে হতে পারে, বাংলায় হবে না কেন? কিন্তু করবেন কে? বাংলায় তো দেবেন্দ্র ফডনবিস নেই। মহারাষ্ট্রের মগজাস্ত্র তো তাকেই বলা হচ্ছে। 2014 থেকে 19 সামনে থেকে সরকার চালিয়েছেন, তারপর উদ্ধব ঠাকরের সরকার ভেঙেছেন, তারপর আবার শিন্ডেকে সামনে রেখে মহারাষ্ট্র চালিয়েছেন, তারপর বিজেপির সর্বকালীন সেরা পারফরমেন্সটা এবার জিতিয়ে আনলেন। স্বাভাবিকভাবে শিন্ডেকে সরিয়ে দেবেন্দ্রকেই মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে, কিন্তু মুখ্যমন্ত্রী করে শিন্ডেকে চোখে চোখে রাখাটা যতটা সহজ, শুধুমাত্র জোট সঙ্গী করে রাখলে সেটা সম্ভব নয়। তাহলে দেবেন্দ্র কি ফের উপমুখ্যমন্ত্রী হবেন, নাকি মোদি তাকে দিল্লিতে নিয়ে যাবেন, নাকি বিজেপির নতুন চাণক্যকে সংগঠনের মাথায় বসানো হবে? এই বিষয়গুলো তো অতীতে উঠেছে, আবার আলোচনায় আসছে যে জেপি নাড্ডার জায়গা যাদের যাদের নাম উঠছে সভাপতির পোস্টে, সেখানে দেবেন্দ্র ফডনবিসের নামটাও কি যোগ হয়ে যাবে? দেখুন, এখন পর্যন্ত নাগপুর ঘনিষ্ঠ দেবেন্দ্রকে কোনো উপযুক্ত পদ দিতেই হবে, এটা বিজেপি জানে, এবং সেইটাই তাদের মাথা ব্যথার কারণ হতে পারে। বাকি সব কিছু নিয়ে মাথা ঘামানোর তাদের খুব একটা প্রয়োজন নেই আর কি। ফলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাছাই করাটা খুব কঠিন হবে বলে মনে হয় না। আবার এটাও ঘটনা, মহারাষ্ট্র থেকে ফডনবিস স্ট্র্যাটেজি এখানে মানে বাংলায় কোনো সময় তারা প্রয়োগ করার জন্য উদ্যোগী হবেন কি না, সেটাও খুব জটিল প্রশ্ন বলে মনে হয় না। मैंने पहले ही कहा था कि मैं आधुनिक अभिमन्यु हूँ, चक्रव्यूह को भेदना जानता हूँ। हमने चक्रव्यूह को भेदा है। इस विजय में मेरा बहुत छोटा उसमें मैं समझता हूँ कि सहभाग है। एक ये हमारी जो पूरी टीम है, इस टीम ने इस विजय को लाया है। जैसे हमने सीटों का बंटवारा हुआ, हमें कोई मतभेद हमारे में नहीं थे, आज भी कोई मतभेद नहीं है। हम हमारे वरिष्ठ और हम लोग बैठकर उसके ऊपर निर्णय लेंगे। पहले तो तीनों पार्टियां अपना अपना नेता चुनती है, अभी रिजल्ट ही आने का है। रिजल्ट आने के बाद सारे एमएलए को बुलाना पड़ता है, अपने अपने पार्टी का नेता चुनते हैं, उसके बाद ये प्रक्रिया होती है। आप बिल्कुल चिंता मत करिए। দেবেন্দ্র ফডনবিস নিজেকে মডার্ন অভিমন্যু বললে যোগী আদিত্যনাথ তিনি নিজেকে কি বলবেন? বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই স্লোগানটা তো তিনিই দিয়েছিলেন। উত্তরপ্রদেশের উপনির্বাচনেও তিনি তো বিজেপিকে ফর্মে ফিরিয়েছেন। লোকসভার ধাক্কা ঠাক্কা সামলে, মন খারাপ সামলে 9টা বিধানসভা আসনে উপনির্বাচন ছিল, তার মধ্যে 6টা জিতে নিয়েছে বিজেপি। ভোট ভাগ রুখতে কংগ্রেস কিন্তু কোনো প্রার্থী দেয়নি, মানে যাতে বিরোধী ভোটটা ভাগ না হয়ে যায়, একের বিরুদ্ধে এক লড়াই। সেখানেও তো অখিলেশ যাদবকে হারিয়ে দিলেন যোগী। 2টো আসন সমাজবাদী পার্টির থেকে উল্টে ছিনিয়ে নিয়েছে বিজেপি। একটা আসনে বিজেপির শরিক রাষ্ট্রীয় লোকদল জিতেছে। মানে বুঝতে পারছেন, কোথাও গিয়ে যোগী আদিত্যনাথ একই সঙ্গে রাজ্যে একটা বার্তা দিলেন, এবার সেই বার্তাটা কোথাও গিয়ে দিল্লিতে অনুরণিত হচ্ছে কি না সেই প্রশ্নটাও তো উঠে গেল। কারণ লোকসভা ভোটের সময় যোগী আদিত্যনাথের পছন্দের প্রার্থীরা প্রার্থীপদ পাননি, এরকম একটা বক্তব্য সামনে এসেছিল। যথারীতি উত্তরপ্রদেশে কিন্তু সেইভাবে ফলাফলটা ভালো হয়নি বিজেপির, সেখান থেকে সমাজবাদী পার্টি অনেক বেটার করেছিল। সেখান থেকে স্টিয়ারিংটা নিজের হাতে নিয়ে ফের ঘোরালেন যোগী। এই বার্তাটা কি কোথাও যাচ্ছে? দেখুন, এরপর সোমবার যখন সংসদের অধিবেশন বসবে, আদানি ইস্যুতে গলা চড়াতে পারবেন আর রাহুল গান্ধী, নাকি ওয়াক অফ নিয়ে সংসদে তোলপাড় করতে পারবে বিরোধী ঐক্য? 6 ছক্কা যদি তৃণমূলের ক্যারেক্টার সার্টিফিকেট হয়, বিজেপি তো জনাদাসের ন্যাশনাল এন্ট্রান্স পাস করে বসে রয়েছে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।